নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীমতী পান্না চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, সুনীতি একাডেমি, কোচবিহার। আজকে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় শব্দ। শব্দের প্রথম পর্ব নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। আমরা এই প্রথম পর্বে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো সোর্স অফ সাউন্ড, প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড। আমরা এই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব সোর্স অফ সাউন্ড। এই সোর্স অফ সাউন্ড মানে শব্দের উৎস বুঝে নেওয়ার আগে তোমাদের সাথে আমি বেশ কয়েকটা ছোট ছোট জিনিস যা তোমরা প্রতিদিন ব্যবহার করো এবং এইভাবেই শব্দ তৈরি হয় সেটা তোমরা জানো, সেগুলো তোমাদের সাথে আমি একটুখানি দেখে নিচ্ছি। চলো এসো। আমার কাছে হাতে এরকম একটা রাবার ব্যান্ড, টুকরো করা রাবার ব্যান্ড আছে। এরকম আমি টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি। এই রাবার ব্যান্ডটাকে আমি স্ট্রেচ করলাম। এখন এর মিডিল থেকে মানে এই মাঝামাঝি জায়গা থেকে যদি প্লাগ করে দেওয়া হয়, দেখো রাবার ব্যান্ডটাকে আমি একাই করছি তাই জন্য একটু অসুবিধে হচ্ছে, যাই হোক তোমরা কম্পন দেখতে পাচ্ছ এবং শব্দ শুনতে পাচ্ছ। কম্পন শব্দ সৃষ্টি করে, তাহলে আমরা বলতে পারি কম্পনই শব্দের উৎস। শব্দ এক প্রকারের শক্তি। কেন? তার আমরা জানি শক্তি মানে কি, যাকে তুমি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করতে পারবে। তো আমরা শব্দকেও অন্য রূপে রূপান্তরিত করতে পারি, মানে শব্দ শক্তি থেকে অন্য কোনো শব্দের প্রোপাগেশনের জন্য আমাদের কোনো মিডিয়াম প্রয়োজন আছে। এই যে মিডিয়ামের মধ্য দিয়ে যাবে, মানে কিভাবে হচ্ছে ঘটনাগুলো, যেগুলো আমি বললাম উদাহরণগুলো, কি করে হচ্ছে আসলে। এবার যে শব্দ উৎপন্ন হলো সেই শব্দ যে মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে, মিডিয়ামের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই ভাইব্রেশনটা মিডিয়ামের মধ্য দিয়ে যাওয়ার সময় ওর যে সারাউন্ডিং মিডিয়াম আছে তার যে যতগুলো পার্টিকেল আছে তাদেরকে ডিস্টার্ব করছে। তো শব্দ মানে সাউন্ড ওয়েভ যখন ট্রাভেল করছে তার সারাউন্ডিং মিডিয়ামের পার্টিকেলগুলোকে ডিস্টার্ব করছে। তো পার্টিকেলগুলোকে যখন ডিস্টার্ব করছে তখন তার মধ্যে কি হচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে। এই যে প্রেসার ক্রিয়েট করছে, এই প্রেসারের ফলেই আমরা সাউন্ড মানে শব্দ শুনতে পাচ্ছি, শ্রবণের অনুভূতি হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, সাউন্ড এনার্জি অরিজিনেটস ফ্রম দ্য ভাইব্রেশন দ্যাট ট্রাভেল থ্রু এ মিডিয়াম। দিস ভাইব্রেশন ডিস্টার্বস দ্য সারাউন্ডিং মিডিয়াম and create pressure waves that we perceive as sound. তাহলে আমরা এইভাবে সাউন্ড শুনতে পাচ্ছি। সাউন্ড সোর্স কি কি হতে পারে? ন্যাচারাল হতে পারে, ম্যানমেড হতে পারে। ন্যাচারাল সাউন্ড সোর্স কিরকম? হিউম্যান ভয়েস, অ্যানিমেল সাউন্ড, ভ্যারাইটিস সাউন্ড, হ্যাঁ, ধরো বায়ুর শব্দ, তারপরে বিদ্যুতের শব্দ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ন্যাচারাল সাউন্ড। আর আর্টিফিশিয়াল সাউন্ড কেমন? সেগুলো হচ্ছে হিউম্যান মেড মেশিনারি, মানুষ যেসব যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, সেগুলো সব হচ্ছে ম্যানমেড, হিউম্যান মেড বা আর্টিফিশিয়াল সাউন্ড। বিভিন্ন রকম কলকারখানায় যন্ত্রপাতির মধ্যে যে শব্দ উৎপন্ন করা হচ্ছে বা কিছু, সেগুলো হচ্ছে সবটাই আর্টিফিশিয়াল সাউন্ড। ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, ধরো গিটার বাজানো হচ্ছে, পিয়ানো বাজানো হচ্ছে, কিংবা হারমোনিয়াম বাজানো হচ্ছে, তবলা বাজানো হচ্ছে, এক একটার এক এক রকম সাউন্ড।
তো এগুলো সমস্তই মানুষ আর্টিফিশিয়ালি ক্রিয়েট করছে, বাট অল দিস ক্রিয়েটেড বাই ভাইব্রেশনস। যেমন ধরো যদি তবলা বাজানো হয়, তোমরা তবলা চেনো, তবলা বাজানো কি হবে, কিভাবে বাজায়, তবলার ওপরে পাতলা দুটো মেমব্রেন থাকে, সেই মেমব্রেনের ওপরে হাত দিয়ে আমাদের চাপ দেওয়া হয়, তার ফলে আমরা আওয়াজ পাচ্ছি। তার মানে কি, তবলার মধ্যে এরকম একটা বড় খোল আছে, তো সেটার মধ্যে ভেতরে আছে এয়ার, এবার ওপরে আছে মেমব্রেন, তার উপরে যখন আমরা হাত দিয়ে চাপ দিচ্ছি তখন ওই মেমব্রেনের চাপের ফলে, মেমব্রেনের উপরে চাপ দেওয়ার ফলে ভেতরের এয়ার কলামের মধ্যে ভাইব্রেশন হচ্ছে। ডিউ টু দিস ভাইব্রেশন উই আর এবল টু হিয়ার দ্য সাউন্ড। আমরাও তো কথা বলছি, তার মানে আমরাও সাউন্ড তৈরি করছি। তাহলে আমাদের ভেতর থেকে কিভাবে এই সাউন্ড আসে, আমরা কিভাবে এই সাউন্ডটাকে করতে পারি, সেটা বোঝার জন্য একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আবার তোমাদের সঙ্গে করছি। আমাদের গলার ভেতরে, মানে এটা আমরা জানি কি থাকে, ভোকাল কর্ড থাকে। তো আমরা জানি যে আমাদের এই ভোকাল কর্ডের ভাইব্রেশনের ফলে আমরা কথা বলতে পারি, সাউন্ড সৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি। তো ভোকাল কর্ড আসলে কি, কিভাবে সাউন্ড সৃষ্টি হয়? এখানে একটু ছোট সাইজের দুটো পেপারকে নিয়ে আমি টান টান করে ধরছি, ঠিক আছে? এবার এর মধ্যে ফু দেব। ফু দিচ্ছি, যতবার ফু দিচ্ছি এই দুটো পেপার, এই মাঝখান দিয়ে এই দুটো পেপারের এই মিডল দিয়ে ফুটা পাস করছে, মানে হাওয়াটা পাস করছে। তো এই এয়ারের পাসের ফলে এই দুটো পেপার কি হচ্ছে, একে অন্যের সঙ্গে সেপারেট হয়ে এইভাবে ওয়েভ আকারে এটা ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখো এই যে হলো, এই যে দুটো পেপার নিয়ে আমরা দেখলাম যে ওয়েভ আকারে দুটো ভাইব্রেশন হলো। এটা আমরা কেন করলাম? কম্পনে শব্দের সৃষ্টি হয় সেটা আমরা আগেই দেখে নিয়েছি। তো এখানেও তাই, দুটো পেপারের মধ্যে কম্পন হয়েছে বলেই ভাইব্রেশন সৃষ্টি হয়েছে। এই দুটো পেপার আমরা আসলে আমাদের ভোকাল কর্ড বা আমাদের যে স্বরতন্ত্র আছে তার মধ্যে দুটো পর্দা আছে, দুটো স্বরতন্ত্রী আছে। আমাদের প্রশ্বাসের সময় বায়ু যখন ওই স্বরতন্ত্রের, দুটো স্বরতন্ত্রের মধ্য দিয়ে পাস করে, সেই সময় স্বরতন্ত্রের বায়ুর প্রবাহের ফলে কম্পন হয়। এর নিয়ন্ত্রিত প্রবাহের ফলেই আমরা শব্দ সৃষ্টি করতে পারি। সো উই ক্যান সে sound is produced by the human vocal cords through a process involving airflow from the lungs, vibration of the vocal folds and modification of the sound by the vocal tract. যে প্রসেসটা এর মধ্যে ইনভলভ হয় সেই প্রসেসটা স্টেপ ওয়াইজ একটা, মানে ছোট্ট করে যদি আমরা বলি, প্রথমে কি হচ্ছে, প্রথমে হয় এয়ার ফ্লো। আমরা যেটা দেখলাম, প্রথমে হয় এয়ার ফ্লো। তাহলে এয়ার কি হয়, লাংস থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে কি হয়, ট্র্যাকিয়ার মাধ্যমে, মানে উইন্ড পাইপের মাধ্যমে গিয়ে আমাদের ভোকাল ফোল্ডে টাচ করে। এইবার ভোকাল ফোল্ডের কি হয় ঘটনাটা, যখন ট্র্যাকিয়ার মধ্য দিয়েও আসলো তখন কি হচ্ছে, ল্যারিংসের মধ্য দিয়েও পাস করছে এবং ভোকাল ফোল্ড হচ্ছে ওই ল্যারিংসের মাঝখানেই লোকেটেড। তো ওখানটায় যখনই পাস করছে ল্যারিংসের মধ্য দিয়ে, তখনও আমাদের ওই স্বরতন্ত্রী দুটোকে ভাইব্রেট করছে, একটা হিউজ প্রেসার পড়ছে। তাইলে ভোকাল ফোল্ডগুলো কি হচ্ছে, এক জায়গায় হচ্ছে, একটা স্মল ওপেনিং তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি গ্লটিস। এয়ার কি হচ্ছে, ওই ন্যারো স্পেসের মধ্য দিয়ে যখন পাস করছে তখন ভোকাল ফোল্ডটাকে ভাইব্রেট করছে, তার ফলে সাউন্ড তৈরি হচ্ছে। এবার এই যে সাউন্ড তৈরি হলো, এই সাউন্ড ওয়েভটাকে কি করবে, ভোকাল ফোল্ডের ভাইব্রেশনের ফলে সাউন্ড ওয়েভ যেটা তৈরি হলো, এইটা কি করবে, আমাদের ভোকাল ট্র্যাক্টের মধ্য দিয়ে পাস করবে, যাবে। যখন যাবে তখন কি হবে, আর্টিকুলেশন অ্যান্ড মডিফিকেশন হবে। কিরকম, আমাদের জিহ্বা, আমাদের মুখ এবং আদার্স যে আর্টিকুলেটরস, মানে যা যা মডিফাই করতে সক্ষম, সেই সব যে
অর্গান রয়েছে, তারা সাউন্ড ওয়েভটাকে মডিফাই করবে এবং ডিফারেন্ট সাউন্ড, ডিফারেন্ট স্পিচ তৈরি করবে। যেমন আমি তোমাদের বললাম, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে 4টা শব্দ আলাদা আলাদাভাবে বললাম, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তার মানে আমার কিন্তু এয়ার ফ্লো প্রত্যেকের জন্যই আলাদা আলাদাভাবে মডিফাই হলো। আমি ব্যাপারটা হয়তো বুঝতে পারছি না, বিকজ আই নো দ্য আর্ট, মানে আমরা সবাই কথা বলতে বলতে ওই আর্টটা আমাদের ভেতর থেকেই হয়ে যায়, আমরা কথা বলতে পারি। সাউন্ড ওয়েভের কতগুলো পার্ট আছে, তো আমরা যে কোনো ওয়েভই আমরা দেখব যে ওয়েভ আমাদের কাছে দুরকম হবে, একটা লঙ্গিচুডিনাল, একটা ট্রান্সভার্স ওয়েভ। সাউন্ডটা হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভ, সেটাও আমরা দেখব। তো ওয়েভের কতগুলো পার্ট আছে, আমি দেখো তোমাদেরকে একটা ছোট ডায়াগ্রাম, এখানটা একটা ওয়েভের একটা ডায়াগ্রাম করে দিয়েছি। ক্রেস্ট এটাকে বলছি ট্রাফ। এবার আমি কতগুলো কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রিলেটেড টু সাউন্ড ওয়েভ একটুখানি দেখে নিই। প্রথমটাই আছে অ্যাম্পলিটিউড। সো অ্যাম্পলিটিউড ইজ দ্য মেজার অফ ইটস ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। নিজেদের ওই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন, এখান থেকে বোথ সাইডে ম্যাক্সিমাম যতটা ডিসপ্লেসমেন্ট হয়, সো দিস ইজ অ্যাম্পলিটিউড, সেটাকে আমরা বলছি অ্যাম্পলিটিউড। এটাকে সাধারণত এ লেটার, স্মল এ লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এসআই ইউনিট, যেহেতু এটা একটা ডিস্টেন্স, তাই এসআই ইউনিট হচ্ছে মিটার। নেক্সট আসছি টাইম পিরিয়ড। Time period is the duration taken by wave for completion of one wave cycle to pass a specific point. তার মানে একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে একটা ওয়েভ পাস করলে একটা টোটাল ওয়েভের যে সময়। তো এখানে কি হয়েছে, এখানে ওয়েভটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান দিয়ে গিয়ে এখানে এসে কমপ্লিট হয়েছে। এই যে টোটাল একটা ওয়েভ কমপ্লিশনের জন্য যে টোটাল টাইমটা লাগলো, সেটাকে আমরা বললাম টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড। এবার আসছি আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি জিনিস? নাম্বার অফ কমপ্লিট সাইকেলস অর ভাইব্রেশনস দ্যাট অকার ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যতগুলো ভাইব্রেশন হয়। তো কমপ্লিট ভাইব্রেশন মানে এখান থেকে স্টার্ট হয়েছে, এক্সট্রিম এন্ডে গেছে মিন পজিশন দিয়ে, আবার অপোজিটে এক্সট্রিম এন্ডে গিয়ে মিন পজিশনে ফিরে এসছে। দিস ইজ এ কমপ্লিট ওয়েভ। এই একটা কমপ্লিট ওয়েভ, এইরকম 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট ওয়েভ হবে, 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট ওয়েভ তৈরি হবে, তাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। এর ইউনিটকে বলা হয় হার্জ বা 1 সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে আসছি ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ হচ্ছে লেন্থ অফ এ ওয়েভ। ওয়েভলেন্থ কথাটার অর্থই হচ্ছে লেন্থ অফ এ ওয়েভ। It is the distance travels by a wave during its one complete oscillation. আবার চলে আসছি, ওয়ান কমপ্লিট অসিলেশন মানে এখান থেকে স্টার্ট হচ্ছে, এই এখানে এসে এন্ড হচ্ছে। দিস ইজ ওয়ান কমপ্লিট অসিলেশন। তাহলে এইখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সটুকুকে আমরা বলতে পারি ওয়েভলেন্থ। মজার জিনিস দেখো, এই যে ডিস্টেন্সটা ইকুয়াল টু distance between two crest or distance between two trough। এই দুটোর মধ্যে ডিস্টেন্স কিংবা এই দুটোর মধ্যে ডিস্টেন্স আর এইখান থেকে এই ডিস্টেন্স, এই তিনটেই একই, এই তিনটের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ওয়েভলেন্থের মেজার বললে আমরা ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রেস্ট বলতে পারি কিংবা টু কনজিকিউটিভ ট্রাফসও বলতে পারি। এটা আমাদেরকে ওয়েভলেন্থ দেয়। ওয়েভলেন্থকে সাধারণত ল্যামডা অক্ষরটা দিয়ে আমরা ডিনোট করে থাকি। এইটা কিন্তু যে কোনো ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স, একটা ক্রুশিয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে ওয়েভটা কেমন, কি বৃত্তান্ত, সেটা নেচারটা বোঝার জন্য তোমাদের এই ওয়েভলেন্থটা জানাটা খুব জরুরি। এই ওয়েভলেন্থ
ফ্রিকোয়েন্সির সাথে ইনভার্সলি রিলেটেড, মানে ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে আর ওয়েভলেন্থ কমলে ফ্রিকোয়েন্সি বাড়বে। SI ইউনিট অফ ওয়েভলেন্থ ইজ মিটার, কারণ ওয়েভলেন্থ ইজ অলসো মেজারমেন্ট অফ লেন্থ, তাই এর SI ইউনিট হচ্ছে মিটার। এরপরে আসছি ওয়েভ ভেলোসিটিতে। ওয়েভ ভেলোসিটি মানে কি? ওয়েভ তো প্রোপাগেট করছে একটা মিডিয়ামের মধ্য দিয়ে। এবার কি হচ্ছে, ও যে যাচ্ছে একটা মিডিয়ামের মধ্য দিয়ে, তার মানে কি, ও একটা ডিস্টেন্স ট্রাভেল করছে একটা নির্দিষ্ট টাইমে। সো উই ক্যান সে ওয়েভ ভেলোসিটি ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলস পার ইউনিট টাইম। এটাকে আমরা ওই ওয়েভের ওয়েভ ভেলোসিটি বলতে পারছি। এটা ভেলোসিটির মতো, তাই এর ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখে নিই সাউন্ড ওয়েভ কিভাবে প্রোপাগেট করে। যে শব্দের বিস্তারের জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন। শব্দ বিস্তারের জন্য যেভাবে আমরা বলেছি যে আমাদের কঠিন কিংবা তরল কিংবা গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন, তো আমরা সেটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? আমাদের এখানে দেখো, এই এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা বেলজার এক্সপেরিমেন্ট। কি করা হয়েছে, এখানে একটা গ্লাসের একটা বেলজার, কাচের বেলজার নেওয়া হয়েছে। তারপর তার ভেতরে একটা ইলেকট্রিকের বেল লাগিয়ে দেওয়া হয়েছে। এবার বেলের দুটো প্রান্ত এইভাবে সার্কিট করে বাইরে আটকে দেওয়া হয়েছে। এবার এই বেলটাকে মাথার মধ্যে দেখো, যেখান থেকে তার দুটো বেরিয়েছে সেখানে একটা কর্ক লাগানো আছে, কর্ক দিয়ে বায়ু নিরুদ্ধ করা আছে। আর বেলজারটাকে বায়ু নিরোধক পাম্প, ভ্যাকুয়াম পাম্প এর উপরে আমরা বসিয়ে দিয়েছি। এখন কি হচ্ছে, ভেতরে কিছু তো বায়ু আছেই আগে থেকে। এবার আমি এখানে এই সার্কিটে সুইচ অন করলাম। আমি কি দেখব, বেলের হ্যামারটা এখানে আঘাত করছে এবং আমরা কি হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছি। এখন ধীরে ধীরে ভ্যাকুয়াম পাম্পটা অন করি, আস্তে আস্তে ভেতরের বায়ুটাকে বার করতে থাকি। কি দেখব, শব্দ আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। যখন সম্পূর্ণ বায়ু বেরিয়ে গেল, মানে এটা এমটি হয়ে গেল, অর্থাৎ নো মিডিয়াম ইনসাইড দ্য জার, সেই অবস্থায় কি দেখতে পাবো আমরা? সেই অবস্থায় দেখতে পাবো যে হ্যামারটা তো আঘাত করছে বেলকে, ওটা আমরা দেখতে পাবো বাইরে থেকে, কিন্তু তার কোনো শব্দ আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি না। তার মানে এই পরীক্ষা দিয়ে আমি কি প্রমাণ করতে পারি? যে শব্দ সঞ্চালনের জন্য বায়ু, যে কোনো একটা মাধ্যমের প্রয়োজন। এখানের ভেতরে এই মাধ্যমটা ছিল বায়ু, কিন্তু বায়ু বার করে নিয়েছি, তাই এখানে আর কোনো মাধ্যম রইল না, তাই শব্দের সঞ্চালন হলো না। তাহলে শব্দ সঞ্চালনের জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন। তো আমরা পড়েছি যে মহাবিশ্বে নিয়ত অনেক বড় বড় বিস্ফোরণ হয়ে চলছে, তো আমরা সেই শব্দ শুনতে পাই না। সূর্যের মধ্যে যে, মানে সূর্য যে তাপ এবং আলো সৃষ্টি করে, সূর্যের নিয়মিত বিস্ফোরণ হচ্ছে, তো সেই শব্দ আমরা শুনতে পাই না। কেন পাই না? তার কারণ ওই মহাবিশ্ব আর আমাদের এই যে আমাদের যে অ্যাটমসফিয়ার, তার মাঝখানে ভীষণ বড় একটা শূন্যস্থান আছে। তাই সেই শূন্যস্থানের মধ্য দিয়ে, শূন্যস্থানের ওপারে যে শব্দ তৈরি হয়, তা আমাদের কানে এসে পৌঁছায় না, আমরা সেটা শুনতে পাই না। কিন্তু আমরা সূর্যের আলো দেখতে পাই, কারণ আলো প্রোপাগেশনের জন্য, মানে লাইটের প্রোপাগেশনের জন্য আমাদের কোনো মিডিয়ামের প্রয়োজন নাই। মিডিয়াম ছাড়া লাইট চলতে পারে, বিস্তার লাভ করতে পারে, আলোর বিস্তার হয়, কিন্তু শব্দের কিন্তু বিস্তার হয় না। এটা আমরা শিখলাম। এবার দেখো তরঙ্গ কি। আমি বললাম যে শব্দ তরঙ্গ আকারে চলবে, শব্দ তরঙ্গ আকারে এগিয়ে যাবে। তো সেই তরঙ্গ কি, মানে আমরা ক্লাসের শুরু থেকেই বলছি যে ভাইব্রেশন হবে, তরঙ্গ সৃষ্টি হবে, শব্দ তরঙ্গ আকারে চলবে। তো সেই তরঙ্গটা কি?
ধরো পুকুর পাড়ে দাঁড়িয়ে আছো তুমি, দাঁড়িয়ে থেকে হাতে একটা ঢিল নিলে, নিয়ে পুকুরের জলের মধ্যে ছুঁড়ে দিলে, কি দেখতে পাবে? দেখবে তুমি ঠিক যেখানটায় ঢিলটা ফেলেছো, মানে ঢিলটা যেখানটায় পড়েছে তার সারাউন্ডিং এ একটা কি তৈরি হচ্ছে? ডিস্টারবেন্স, মানে ওয়েভ তৈরি হচ্ছে। এবং তোমার ঢিলটা যত বড় সাইজ, সেই তত বড় হিসেবেই তরঙ্গ তৈরি হবে। এবং যেহেতু ঢিলটা ওই জলের মধ্যে গিয়ে পড়ছে, তার ফলে কি হচ্ছে? একটা জোরে আওয়াজও তুমি পাচ্ছ, মানে ভাইব্রেশন হচ্ছে, আওয়াজ পাচ্ছ। দেখবে ওই তরঙ্গটা ধীরে 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 আস্তে 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 আস্তে, মানে সার্কেলটা আস্তে 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 বড় হতে থাকে। তার মানে কি? তরঙ্গটা আস্তে আস্তে ছড়িয়ে যায়, কিন্তু পার্টিকেলের মুভমেন্ট হয় না। তাহলে কি হয়? একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে, একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে ধীরে ধীরে ওই এনার্জিটা ছড়িয়ে যায়। তাহলে পরে আমরা সেটা একটা আমরা দেখলাম যে এটা তরঙ্গ। তো তরঙ্গ, আমরা অনেক রকম তরঙ্গের সঙ্গে পরিচিত, তরঙ্গের সঙ্গে আওয়াজ, তার সঙ্গে পরিচিত। সমুদ্রের ঢেউ প্রায় সবাই দেখেছো, এবং সেইখানে তরঙ্গ আকারেই আসছে, আমরা আওয়াজ পাচ্ছি, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে উপরিপাতিত হচ্ছে এবং আমরা আওয়াজ পাচ্ছি। এগুলো তোমরা পরিচিত ব্যাপারটার সাথে। যাই হোক, তাহলে আমরা এবার আসি ওয়েভ কাকে বলবো সেই জায়গাটায়। A wave is a disturbance that propagates through a medium, transferring energy without necessarily transferring matter. ম্যাটারকে যে ট্রান্সফার করবে এমন কোনো কথা নেই, না হয়ে এমনি প্রোপাগেশন অফ এনার্জি, ট্রান্সফারিং অফ এনার্জি সেটা হয়। যেমন আমরা ওশেনে ওয়েভ দেখতে পাই, সাউন্ড ওয়েভ একটু আগে বললাম, লাইট ওয়েভ, এগুলো সব ওয়েভের এক্সাম্পল। তো নানাভাবে ভাইব্রেশন হতে পারে একটা মিডিয়ামের, পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ক্যান ভাইব্রেট ইন এনি ওয়ে। তো সেটাকে নর্মালি দুটো টাইপে আমরা ভাগ করে নিই। একটাকে আমরা বলছি লঙ্গিচুডিনাল ওয়েভ। লঙ্গিচুডিনাল ওয়েভ কোনগুলো? যেখানে পার্টিকেলস গুলো কি হবে? প্যারালাল টু দ্য ওয়েভ ডিরেকশনে ভাইব্রেট করবে, সেটাকে আমরা বলছি লঙ্গিচুডিনাল ওয়েভ। যেমন সাউন্ড ওয়েভ বা আর্থকোয়েকের পি ওয়েভ, সেগুলো হচ্ছে প্যারালাল। এইখানে দেখো তোমাদের আমাদের বলা আছে যে লঙ্গিচুডিনাল ওয়েভ, এই যে এটা লঙ্গিচুডিনাল ওয়েভ, ঠিক আছে? এই দেখো দেখা যাচ্ছে প্যারালাল যাচ্ছে। এই ভাইব্রেশনটা দেখো, কম্প্রেশন হচ্ছে, রেয়ারফ্যাকশন হচ্ছে, আবার কম্প্রেশন হচ্ছে, আবার রেয়ারফ্যাকশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, রেয়ারফ্যাকশন হচ্ছে, এইভাবে পরপর পরপর যাচ্ছে। এটাকে আমরা বলছি লঙ্গিচুডিনাল ওয়েভ। সাউন্ড ওয়েভ এইভাবেই প্রোপাগেট হয়। বা আর্থকোয়েকের তো দুটো ওয়েভ আমরা পাই, তো তার মধ্যে পি ওয়েভটা এইভাবে প্রোপাগেট হয়, ঠিক আছে? এইবার দেখো ট্রান্সভার্স ওয়েভ আমরা কাকে বলবো? ট্রান্সভার্স ওয়েভ বলবো হচ্ছে যে ক্ষেত্রে পার্টিকেলস গুলো পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ ডিরেকশন, মানে এইখানে দেখো ওয়েভ ডিরেকশনটা, এটা হচ্ছে ওয়েভ ডিরেকশন, এইদিকে যাচ্ছে ওয়েভটা, মনে করো এখান থেকে এইদিকে যাচ্ছে। পার্টিকেলের ভাইব্রেশন কোন দিকে হচ্ছে? এইদিকে, 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 এইদিকে। তার মানে ডিরেকশন অফ ওয়েভের সাথে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর এইখানে দেখেছি আমরা ডিরেকশন অফ ওয়েভও এইদিকে, পার্টিকেলের ভাইব্রেশনও, পার্টিকেলটাও মুভমেন্টও এইদিকেই। তার মানে এই ক্ষেত্রে প্যারালাল ছিল লঙ্গিচুডিনাল ওয়েভের ক্ষেত্রে। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখছি? পার্টিকেলগুলো ওয়েভের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করছে। যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ওয়েভ, রেডিও ওয়েভ বা ওয়াটার ওয়েভ যেগুলো হচ্ছে, সেগুলো সমস্ত ট্রান্সভার্স ওয়েভ। এবার আমরা সাউন্ডের প্রপার্টি পড়ব। তার আগে আমি একটু দেখে নেই সাউন্ড আর্টিফিশিয়ালি আমরা খুব কমন, এটা আমরা দেখে থাকি ল্যাবে। তো আমি একটা ভিডিও তোমাদেরকে এখন দেখাচ্ছি, ভিডিওটা দেখো, তারপরে আমি এটা এখানে তোমাদেরকে দেখাবো কি হচ্ছে। তো আগে একটু ভিডিওটা দেখে নাও। আচ্ছা দেখো, এটা হচ্ছে সুরশলাকা বা টিউনিং ফর্ক। একটু আগে তোমাদের বললাম শব্দের
শব্দ উৎপন্ন করার জন্য কম্পনের প্রয়োজন। আমি দেখছি আমি এর গায়ে হিট করছি, এর গায়ে একটা হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে। আসলে এটাকে কানের সামনে নিলে আওয়াজটা আরো ভালো পাওয়া যাবে, কানের সামনে নিলে আওয়াজটা ভালো করে পাওয়া যায়। কিন্তু এর যে কম্পন হচ্ছে এটা প্রমাণ দেওয়ার জন্য আমি এই বিকারের যে জলটা রয়ে গেছে আমার সামনে, এর মধ্যে বসালে তুমি একটা ভালো আওয়াজ পাবে, বোঝা যাবে যে কম্পন হচ্ছে। তো এই যে আমরা আওয়াজটা শুনলাম এর পেছনে কম্পন দায়ী। বুঝতে পারলে? আচ্ছা, তোমরা ভিডিওটা দেখলে, এইবার দেখো ওই ভিডিওর জিনিসটাই আমি এখানে, শব্দ শুনতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? এটা বলছি টিউনিং ফর্ক। এই টিউনিং ফর্কের এটা রাবার প্যাড লাগানো আছে, এটা কাঠের বক্সের উপরে মাউন্ট করা আছে টিউনিং ফর্কটাকে। এবার আমি যখনই টিউনিং ফর্কটাকে এখানে হ্যামার দিয়ে হিট করছি, টিউনিং ফর্কের মধ্যে একটা কম্পন হচ্ছে এবং তার সাউন্ডটা শুনতে পাচ্ছি। কম্পন হচ্ছে কি করে বুঝবো? দেখো, থেমে গেল। মানে আমি হাত দিয়ে থামালাম, আসলে কম্পন হচ্ছিল, যে আমি হাত দিয়ে টাচ করেছি কম্পনটা থেমে গেছে, সাউন্ডটাও থেমে গেছে। আর যদি আমি হাত দিয়ে না ধরি, কন্টিনিউ হচ্ছে সাউন্ডটা। মানে কম্পনটাকে কন্টিনিউ হতে দিচ্ছি, সাউন্ডটাও কন্টিনিউ হচ্ছে। তার মানে যতক্ষণ কম্পনটা কন্টিনিউ হচ্ছে ততক্ষণ সাউন্ডটা হচ্ছিল, আর যখন আমি কম্পনটাকে থামিয়ে দিলাম তখন কিন্তু আর সাউন্ডটা পেলাম না। তার মানে এটা দিয়েও আমি দেখাতে পারলাম যে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হচ্ছে। তো আমরা এই টিউনিং ফর্কের এক্সপেরিমেন্টের সাহায্যে এটা দেখলাম। তো এবার আমরা চলে আসি সাউন্ডের প্রপার্টি নিয়ে। সাউন্ডের প্রপার্টি দেখা যাচ্ছে, সাউন্ড লঙ্গিচুডিনাল ওয়েভ, লাইট ট্রান্সভার্স ওয়েভ, বাট one property of sound and light is similar, and that is reflection. সাউন্ডে রিফ্লেকশন হয় ঠিক যেমন লাইটের রিফ্লেকশন হয় তেমন। তার মানে কি, আমি ওই দেখো একটা ছোট এক্সপেরিমেন্টাল সেট আপ এখানটায় একটু দেখে নাও। আমি কি করেছি, এখানে একটা টেবিল নেওয়া হয়েছে, এই টেবিলের উপরে স্ট্যাক করে কিছু বই পরপর একই মাপের সাজিয়ে রাখা হয়েছে, আর পেছনে একটা গ্লাস বোর্ড রাখা হয়েছে। এবার দেখো এইখানটাতে একটা ছোট পাইপ নিয়ে নিয়েছি, আর এই পাশেও আর একটা ছোট পাইপ নিয়ে নিয়েছি একই দৈর্ঘ্যের। এখন এই পাইপের সামনে আমি এই পাইপটাকে একটা সেলোটেপ বা কিছু দিয়ে এই জায়গাটায় আটকে রেখেছি যাতে ও পিছলে না যায়, তাই জন্য এখানে একটা ঘড়ি রেখেছি। এখন এই পাইপটা আমার হাতে আছে, আমি কি করব, ওই পাইপের সামনে মানে পাইপটাকে কানের সামনে ধরে নিয়ে, পুরো পাইপটাকে কানের সামনে ধরে নিয়ে আমি ওই টেবিলটার মধ্যে সুন্দর করে দেখো এমনভাবে সেট করব, মানে এই পাইপটাকে যদি আমি একটু এইদিকে সরাই আমি কিন্তু শব্দ শুনতে পাবো না, একটু এইদিকে সরাই তাও শুনতে পাবো না, ঠিক একটা নির্দিষ্ট পজিশনেই দেখা যাবে শব্দটা শুনতে পাবো। যে নির্দিষ্ট পজিশনে শব্দটা আমি শুনতে পেলাম, ঘড়ির শব্দ টিকটিক শব্দটা, সেই জায়গাটা এটাকেও আমি আবার সেলোটেপ দিয়ে আটকে দিলাম। এইবার ঘড়িটা অন করে দিয়ে এক এক করে সবাই যদি এখানে এসে তোমরা দাঁড়াও, প্রত্যেকেই ঘড়ির আওয়াজ শুনতে পাবে। এখন আমি কি করলাম, একে আটকেছিলাম, একেও আটকেছি, এবার এর মাঝ বরাবর একটা দাগ আমি টেনে দিলাম বই পর্যন্ত, এখান থেকেও তাই টেনে দিলাম ওই বই পর্যন্ত। দেখবো দুটো এইভাবে মিলে গেছে। যে পয়েন্টে মিললো সেখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম। তার মানে আমি এইখানে দেখো এইটুকু একটা কোণ পেলাম, আবার এইখানে আমি এইটুকু একটা কোণ পেলাম।
তাই তো? দেখা যাবে যে মেপে এই কোণটা, মানে এইখানের এই পাশের কোণটা আপতন কোণ, আর এই পাশের এই কোণটা প্রতিফলন কোণ, সেটা সমান হবে। মানে লাইটে যেমন হতো তেমন শব্দের ক্ষেত্রেও হবে, একই হবে। তাহলে শব্দের প্রতিফলনকে আমি কি বলতে পারি? রিফ্লেকশন অফ সাউন্ডকে বলতে পারি এ সাউন্ড ওয়েভ can show the reflection property like light. The phenomenon where sound waves bounce back after hitting a surface is called reflection of sound. The reflected sound waves can be heard as echo, echoর মতো শোনাবে, or reverberation depending on the environment. এই ইকো আর রিভারবারেশনটা আমরা আবার একটু পরে পড়ছি। তো সাউন্ড কি হবে? যখন কোনো একটা সারফেসকে হিট করে বাউন্স ব্যাক করবে, তখন ওই সাউন্ড ওয়েভ মানে রিফ্লেকশনের মাধ্যমে আমাদের কানে আসবে, যেটা এখানে এই এক্সপেরিমেন্টের মধ্যে দেখানো হয়েছে। এখন এই রিফ্লেকশন মাল্টিপল রিফ্লেকশনও হতে পারে, সিঙ্গেল রিফ্লেকশনও হতে পারে, যাই হোক, ডিপেন্ড অন দ্যাট আমরা ইকো, রিভারবারেশন এটসেট্রা শুনতে পাবো। ওকে, তাহলে পরে আমরা লাইটের মতো, লাইটে যেমন লজ অফ রিফ্লেকশন পড়েছি, এখন সাউন্ডের ক্ষেত্রেও আমরা লজ অফ রিফ্লেকশন পড়ব। আমাদের লসটা কি হবে? দেখো, লসটা হচ্ছে আমাদের দ্য ইনকামিং সাউন্ড ওয়েভ, এটা হচ্ছে ইনকামিং সাউন্ড ওয়েভ, ঠিক আছে? দ্য ইনকামিং সাউন্ড ওয়েভ, সেটাকে আমরা ইনসিডেন্ট ওয়েভ বলছি। দ্য আউটগোয়িং সাউন্ড ওয়েভ, সেটাকে আমরা রিফ্লেক্টেড ওয়েভ বলছি। অ্যান্ড দ্য নর্মাল ড্রন টু দ্য সারফেস অ্যাট দ্য পয়েন্ট ওয়ার দ্য সাউন্ড ওয়েভ স্ট্রাইকস দ্য মিডিয়াম। সো দেখা যাচ্ছে সাউন্ড ওয়েভ এই জায়গাটায় মিডিয়ামকে স্ট্রাইক করেছে। তাহলে এই জায়গাটায় ইনসিডেন্ট ওয়েভ স্ট্রাইকস দ্য মিডিয়াম ইন দ্যাট পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আমি একটা নর্মাল ড্র করেছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এই ইনসিডেন্ট ওয়েভ, নর্মাল আর এই রিফ্লেক্টেড ওয়েভ, এই তিনজন সেম প্লেনে থাকে। আরেকটা কি বলতে পারি? সেকেন্ড লটা, অ্যাঙ্গেল অফ সাউন্ড ওয়েভ স্ট্রাইকিং এ সারফেস is equal to the angle of sound wave bouncing off the surface. এটা হচ্ছে angle of incidence, that is the angle of sound wave striking a surface. আর এটা হচ্ছে angle of reflection, that is the angle of sound waves bouncing off the surface. ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এই যে এখানে ছবিতেও আমরা দেখেছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো ইকুয়াল। তার মানে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হচ্ছে। তাহলে আমরা এই দুটো ল এখানে পড়লাম। এই যে লজ অফ রিফ্লেকশন, এই লজ অফ রিফ্লেকশনকে কাজে লাগিয়ে আমাদের এইভাবে স্পিকিং টিউব তৈরি করা হয়, তারপর এইভাবে আমাদের স্টেথোস্কোপের যে আমাদের যে ওয়ার্কিং, সেটা এরকম। এখানে কি হচ্ছে দেখো, এখানে কথা বলছে, এটা লং টিউব, একটা অনেক বড় টিউব, এখানে কথা বলছে। তো কথাটা কি হচ্ছে, এখানে হিট করছে, রিফ্লেক্টেড হয়ে এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, লাস্টে এখানে কানে আসলো। একই রকম ভাবে এই পাশ দিয়ে যেটা চলছে, এখানে হিট করলো, এখানে গেল, এখানে আসলো, এখানে গেল, এখানে আসলো, আবার এখানে গেল, তারপরে এসে কানে পড়লো। তার মানে দেখো, একটা লং টিউব, যদি লং টিউব মানে এতটাই লম্বা টিউব রাখলাম যে টিউবের মনে করো যেখানে এখন দেখা যাচ্ছে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, সেরকম জায়গায়, মানে টিউবের এক প্রান্তে যদি তুমি দাঁড়াও আর অপর প্রান্তে যদি তোমার বন্ধু দাঁড়ায়, তুমি এই প্রান্ত থেকে আওয়াজ করে ডাকলে তোমার বন্ধু শুনতে পাবে না, এতটাই লম্বা টিউব। কিন্তু তুমি এতটা লম্বা টিউবের মধ্যে তুমি যদি এক প্রান্তে দাঁড়িয়ে কথা বলো, অপর প্রান্তে তোমার বন্ধু সেটা শুনতে পাবে। তাহলে এটা হয় কিসের জন্য? মাল্টিপল রিফ্লেকশনের জন্য। একই ঘটনা আমাদের
ওই স্টেথোস্কোপেও ঘটে। তো আমি এখানে তোমাদের কাছে আজকে একটা ছোট্ট ডেমো ফোন দেখাচ্ছি। কি করা হয়েছে, এরকম ফাঁকা দেশলাইয়ের দুটো বাক্স থেকে তারই ভেতরে কাঠিটা যেখানে থাকে সেই অংশ দুটো আমি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে কি হয়েছে, একটা বড় সুতো, সেই সুতোটাকে এইভাবে মানে এখানে আর এখানে এই দুটো জায়গায় সুতোটাকে গিট দিয়ে আটকে, মানে ফুটো করে সুতোটাকে এইভাবে আটকে দেওয়া হয়েছে। এখন এটা আমার টেলিফোন। কিরকম, আমি যদি এর এক প্রান্তে এখানে কথা বলি, মানে অবশ্যই কথাটা ছড়ানো যাবে না, মানে বেশ হাত দিয়ে এরকম করে ঢেকে নিয়ে এর মধ্যে কথা বলতে হবে আমাকে। আমি যদি এইভাবে কথা বলি তাহলে পরে এটা যে ওই পাশে দাঁড়িয়ে থাকবে, এটা আমি এইটুকু করেছি কারণ হাত দিয়ে যেটুকু দেখাতে পারবো এটা অ্যাকচুয়ালি অনেক লম্বা করা যেতে পারে সুতোটাকে, এবং ওই কোনায় যদি কেউ দাঁড়িয়ে থাকে আমি এখান থেকে যদি কথা বলি সে এটার মাধ্যমে সেটা শুনতে পাবে। অনেকেই হয়তো তোমরা তোমাদের মধ্যে ব্যাপারটা বানিয়েছো এরকম দেশলাইয়ের বাক্স দিয়ে এইভাবে টেলিফোন। এরকম অনেক কিছু করা যায়, ছোট যে কাগজের কাপগুলো আছে সেটা দিয়েও তোমরা এটা করে নিতে পারো। ঠিক আছে, এরকম মজার মজার অনেক জিনিস তোমরা করতে পারো। তো যাই হোক, এবার আমরা এতক্ষণ ধরে দেখলাম যে কিভাবে সাউন্ড তৈরি হলো, কিভাবে প্রোপাগেট করলো, কি হলো। এখন আমরা এই যে শব্দের যে ধর্মটা পড়লাম না, এই ধর্মটা মানে প্রতিফলন, এই ধর্মটার উপরে কিছু জিনিস পড়ব। আমি প্রথমেই তোমাদের বললাম যে শব্দের প্রতিফলনের উদাহরণ যখন দিলাম তখন বললাম ইকো, রিভারবারেশন এটসেট্রা। তো হোয়াট ইজ ইকো? এবার দেখো, আমরা যে সাউন্ড শুনতে পাবো, আমি বললাম একটা সাউন্ড শোনার পরে ও যখন বাউন্স ব্যাক হয়ে এসে আমাকে সেকেন্ড সাউন্ডটা শুনতে পেলাম, তখন আমি ইকো বললাম। তো আমাদের মানে কানে একটা ক্ষণস্থায়ী শব্দ 1/10 সেকেন্ডের জন্য আমরা মানে স্থায়িত্ব দেখতে পাই এবং ওইটুকু সময়ের মধ্যে আমরা শুনতে পাই। তার মানে 1/10 সেকেন্ডের মধ্যে যদি দ্বিতীয় কোনো শব্দ আসে আমাদের কানে, তাহলে পরে কিন্তু আমরা দুটো শব্দকে আলাদা করতে পারবো না। তাইলে 1/10 সেকেন্ড পরে যদি আরো আরেকটা শব্দ আসে তাহলে আমরা দুটোকে আলাদা করতে পারবো, মানে আমরা ইকো শুনতে পারবো, ডিস্টিংগুইশ করতে পারবো। এবার দেখো, ইকো শোনার জন্য আমাদের মিনিমাম কতটা, মানে আমি একটু আগে বলেছিলাম যে কতটা ডিস্টেন্স, একটা নির্দিষ্ট ডিস্টেন্স না থাকলে কিন্তু আমরা ইকো শুনতে পারবো না। তো মিনিমাম ডিস্টেন্স কত হবে? পারসিস্টেন্স অফ সাউন্ড, আমি কি বললাম যে কানের আমাদের শব্দের স্থায়িত্ব হচ্ছে, ক্ষণস্থায়ী শব্দের স্থায়িত্ব হচ্ছে 1/10 সেকেন্ড। আর এয়ারে যদি আমি ভেলোসিটি অফ সাউন্ডটাকে অ্যাপ্রক্সিমেটলি 340 ধরে নিই, 340 মিটার পার সেকেন্ড ধরে নিই, তাহলে সাউন্ড প্রডিউস হলো, হিট করলো ওয়ালে, তারপরে বাউন্স ব্যাক করলো। তার মানে ডাবল ডিস্টেন্স, সোর্স অ্যান্ড রিফ্লেক্টর এর মধ্যে দুবার সাউন্ড ট্রাভেল করলো। সো এই ডিস্টেন্সটা যদি এক্স হয় লিসেনার অ্যান্ড রিফ্লেক্টরের মধ্যে, তাহলে পরে আমার 2x ইকুয়াল টু আসবে হচ্ছে এই 0.1 ইন্টু 340। ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি আমরা 17 মিটার। তার মানে যদি লিসেনার আর রিফ্লেক্টরের মধ্যে 17 মিটার ডিস্টেন্স মেনটেন হয় এবং মানে 0.1 সেকেন্ড পরে, তাহলে শব্দ আসলে আমরা ইকো শুনতে পাবো। এবার এটা ক্ষণস্থায়ী শব্দের জন্য। এবার যদি মাত্রাযুক্ত শব্দ হয়, মাল্টিপল সিলেবল সাউন্ড, তা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে শব্দ শুনতে পাবো? আমরা ম্যাক্সিমাম, মানে একটা মানুষ ম্যাক্সিমাম 5টা সিলেবল, এক সেকেন্ডে 5টা সিলেবল উচ্চারণ করতে পারে। তো তার বেশি কিন্তু আমাদের কানও শুনতে পারে না। তার মানে আমাদের কানও 5টা সিলেবলকেই এক সেকেন্ডে ও ডিস্টিংগুইশ করতে পারে, তার বেশি পারে না। তাহলে পারসিস্টেন্স অফ সাউন্ড ফর মোনোসিলেবল সাউন্ড, যেটা একমাত্রিক শব্দ, সেটা কত? তাহলে 1/5। যদি ডাইসিলেবল সাউন্ড হয় 2/5, n সিলেবল সাউন্ড হয় n/5। এইবার n সিলেবল সাউন্ডের ক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্স যদি আমাদের ডি মিনিমাম বলে থাকি, তাহলে রিফ্লেক্টর আর লিসেনারের মধ্যে
এই ডি মিনিমাম যদি ডিস্টেন্স হয়, এখানেও তাই সাউন্ড মানে একবার যাবে একবার ফিরবে, তাহলে টোয়াইস অফ ডি মিনিমাম ইকুয়াল টু ভি ইন্টু এন বাই 5। এই ভিটাকে আমাদের ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার। তো এটা আমাদের যা ভ্যালু আমাদেরকে দেওয়া থাকবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করলে আমরা ডি মিনিমামটা ক্যালকুলেট করতে পারবো। যেমন আমি এখানে একটা এক্সাম্পলে দেখে দিয়েছি, দেখো ডাইসিলেবল সাউন্ডের ক্ষেত্রে কি হবে। 1/10 যদি ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার 340 হয় আর ডাইসিলেবল সাউন্ডের জন্য 2, তাহলে এটা হচ্ছে 68 মিটার। তার মানে আমি এরকম বলতে পারি যেটা ভি ইন্টু 2/5 ইকুয়াল টু 2 ডি মিনিমাম। এইভাবে ক্যালকুলেশন করলে আমরা সেটা বের করতে পারবো। এবার দেখো এই ইকোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ইকো কি করে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব, কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করব। আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি, এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করতে পারি। দেখো ওশেনের ডেপথ মেজারমেন্ট করেছি কিরকম। এখানে এই একটা এই যে শিপটা ধরো যাচ্ছে, এবার এর একটু নিচে এক্স ডিস্টেন্সের নিচে এখানে একটা এক্সপ্লোশন করা হলো, আর এখানে একটা হাইড্রোফোন থাকলো, ও এক্সপ্লোশনের সাউন্ডটাকে রেকর্ড করলো। প্রথমে একবার রেকর্ড করলো যখন এক্সপ্লোশন হচ্ছে তখন, আর পরের বার যখন ও এইভাবে সমুদ্রের তলদেশে হিট করে আবার বাউন্স ব্যাক করছে তখন। তো প্রথম ক্ষেত্রে যদি T1 টাইম লাগে, আর পরে যখন হিট করে এইভাবে বাউন্স ব্যাক করছে তার টাইম যদি আমার T2 থাকে, তাহলে আমি এই ট্রায়াঙ্গেলের মধ্যেই মানে ধরো EH রাস্তায় যে মানে EH রাস্তাটা কি হবে, তাহলে VT1 আবার এইখানে এসে এইখানে বাউন্স ব্যাক করলো, তার মানে EO প্লাস OH এই রাস্তাটা হচ্ছে VT2। তাহলে এইটুকু অংশ কত হবে, ইওটা হচ্ছে হাফ VT2, আবার ইএ এই পুরোটা ছিল VT1, তাহলে এইটুকু হচ্ছে হাফ VT1। তার মানে আমি এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে EAO। এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করে আমি এইটা জানলাম, এইটা জানলাম, তাহলে এই হাইট এইচটা বের করে নিতে পারবো। পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করে নিয়েছি। এখন এই এক্সপ্লোশনটা আর হাইড্রোফোনটাকে যদি শিপের থেকে এক্স মিটার নিচে রাখা হয়, তাহলে যে এইচ পেলাম তার সাথে এক্স যোগ করলে আমি সমুদ্রের গভীরতাটা পেয়ে যাচ্ছি। একইভাবে এই একই রকম ক্যালকুলেশন এই এরোপ্লেনের ক্ষেত্রেও আমি করেছি। ঠিক আছে, এই এরোপ্লেনের ক্ষেত্রে খালি পার্থক্যটা এখানেই, যখন এখানটায় আমি সাউন্ড তৈরি করেছি তখন কিন্তু এখানে কেউ রিসিভ করছে না সাউন্ডটা। তো এরোপ্লেনটাই যখন এরকম ডিস্টেন্স ট্রাভেল করছে তখন এখানটায় ও সাউন্ডটাকে রিসিভ করছে। তার মানে এরোপ্লেন সাউন্ড ক্রিয়েট করছে আবার এখানটায় এসে রিসিভ করছে। সেটা একইভাবে ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে কি হচ্ছে আমি এটা ক্যালকুলেশন করে এটাকে দেখিয়েছি। একটু আগে তোমাদের কাছে আলোচনা করে নিয়েছিলাম ইকো আর রিভারবারেশন। তো ইকো এই দেখো হচ্ছে, আর রিভারবারেশন হচ্ছে মানে একটা তোমার এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে মাল্টিপল রিফ্লেকশন মাল্টিপল ইকো তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা তৈরি করা হচ্ছে, এটা এফেক্ট এইভাবে দেওয়া হচ্ছে। দেখো এইখানে ইকোর ক্ষেত্রে হ্যালোটা এইভাবে এইভাবে ডিমিনিশড হয়েছে শোনা যাচ্ছে, আর এখানে দেখো কিভাবে শোনা যাচ্ছে। এটা জাস্ট একটা এফেক্ট। একটা লার্জ এমটি রুমে যদি কথা বলা যায় বা একটা টুম্বের সামনে গিয়ে যদি ক্ল্যাপ করা যায়, এই আমরা এই রিভারবারেশনটা পাবো। এবার এই যে আমরা সাউন্ড পড়লাম, এই সাউন্ডের মধ্যে মানে কত জোরে আওয়াজ হলে আমরা কানে শুনতে পাবো। সাউন্ডের অডিবল রেঞ্জটা হচ্ছে 20 to 20,000 হার্জ, এটা আমরা ক্লিয়ারলি শুনতে পাই। আর 20 হার্জের থেকে নিচে যদি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড, মানে এটা আমরা আমাদের কানে শুনতে পাই না। তাইলে কারা শুনতে পায় এই ইনফ্রাসনিক সাউন্ডটা? যেমন ওয়েল, এলিফ্যান্ট, এরা সবাই ইনফ্রাসনিক সাউন্ডটা শুনতে পায়। এই সাউন্ডটা কোথায় ইউজ হয়? ইউজ টু মনিটর ন্যাচারাল ডিজাস্টার, নিউক্লিয়ার এক্সপ্লোশনস এটসেট্রা। আলট্রাসনিক সাউন্ডটা হচ্ছে মোর দ্যান 2000 হার্জ, 20,000 হার্জ, মোর দ্যান 20,000 হার্জ, এবং এটাও আমরা কানে
শুনতে পাই না। তো কোন অ্যানিমেলরা শুনতে পায়? ডগ, ব্যাট, ডলফিন, ক্যাট, এরা এই সমস্ত শুনতে পায়। এটার ইউজ কোথায় হচ্ছে? মেডিকেল সায়েন্সে, সোনারে এটার ইউজ হচ্ছে। তো আমরা এভাবে সাউন্ড শুনতে পাচ্ছি। এখানে দেখো সাউন্ডের ওপরে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা এটা প্র্যাকটিস করবে। খুব সহজ কিছু নিউমেরিক্যাল আছে, তোমরা প্র্যাকটিস করবে, আশা করি পারবে। থ্যাংক ইউ।